সালটার বলছি না, কারণ নির্দিষ্ট সাল বলে দিলে সেই এলাকার বহু মানুষ এমন আছে যারা বুঝতে পেরে যাবে আমি ঠিক কোন ঘটনা বলতে চাইছি ধরে ফেলবে তারা, যা তারা কখনোই চায় না লোক সম্মুখে আসুক। বিষয়টা এমনই গোপন। যাই হোক, তখন ছিল গ্রীষ্মকাল। আমরা কয়েকজন বন্ধু মিলে ঝাড়গ্রামের একটা নির্জন গ্রামে ক্যাম্পিং এর জন্য যাই। গ্রামের নাম পাথরঘাটি। ঝাড়গ্রামের ছোট্ট একটি গ্রাম, ছদ্মনাম, যেখানে দিনের আলোয় প্রকৃতি সবুজ আর শান্ত মনে হলেও রাতের অন্ধকারে অদ্ভুত এক অনুভূতি গ্রাস করে। গ্রামের বাড়িগুলোর মধ্য দিয়ে বয়ে চলা সরু গলি আর উঁচু গাছপালার আড়ালে গা ছমছমে যেন কোনো রহস্য লুকিয়ে থাকে। সেই গ্রামের এটাই সাধারণ চিত্র, কিন্তু এখানে এমন এক ঘটনার জন্ম হয়েছিল যার গল্প এখনো লোকমুখে ঘুরে বেড়ায়, আর সেটা হলো এক ডাইনির অভিশাপ। এটা এমন এক ঘটনা যা বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু যারা এর শিকার হয়েছেন তারা জানেন এটা কোনো কাল্পনিক কাহিনী নয়। জায়গাটা শহর থেকে বেশ দূরে, আর মোবাইল নেটওয়ার্কও খুব দুর্বল। আশেপাশে বড় বড় শাল আর পলাশের জঙ্গল, ভাঙা একটা মন্দির আর অদ্ভুত নিস্তব্ধতা, যেন প্রকৃতি নিজেই কিছু একটা লুকিয়ে রাখতে চায়। আমরা ছিলাম 6 জন: নন্দিনী, সায়ন, অভিষেক, অনির্বাণ, মেহুল ও আমি ঋত্বিক। ঝাড়গ্রাম স্টেশনে নেমে দামাদামি করে আমরা যতক্ষণে একটি অটো ঠিক করলাম, ততক্ষণে বিকেল গড়িয়ে শাল পলাশের সবুজে রাঙা অরণ্যের অন্ধকারাচ্ছন্ন আঁচলে ঢলে পড়তে শুরু করেছে সূর্য। পাথরঘাটি গ্রাম ঝাড়গ্রামের সভ্যতার শহরতলির আলো থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে, ঘন অরণ্যের মাঝে একটি প্রত্যন্ত গ্রাম। এটি পৌঁছাতে যে রাত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই নন্দিনীর যত সব বাড়াবাড়ি, ও এক প্রকার জোর করে এই ট্যুরের প্ল্যানটা অর্গানাইজ করে, আর আমাদের সবাইকে রীতিমতো জোর করে ধমক দিয়ে নিয়ে এসেছে। কলেজের টপার নন্দিনী, তাই বাকি আমাদের মতো ব্যাক বেঞ্চাররা না বলি কি করে। অগত্যা সবাই মিলে অটোতে উঠে বেরিয়ে পড়লাম অজানা অমোঘ টানে। তখন কি আর জানতাম যে আমাদের ভবিতব্যে কোনো বিভৎসতা অপেক্ষা করছে, এবং নন্দিনীর হঠাৎই বা ট্যুর প্ল্যান করার কারণ কি। যাই হোক, মিনিট 20 মধ্যে দেখলাম আমাদের অটো কালো মসৃণ পিচের মায়া ত্যাগ করে এবড়ো খেবড়ো লাল মাটির রাস্তা ধরে ঘন জঙ্গলের বুক চিরে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। এদিকে সন্ধ্যা ততক্ষণে ধীরে ধীরে গাঢ় অন্ধকারে ঘনীভূত হতে শুরু করেছে। অটোর ভুটভুট শব্দ ব্যতীত ঝিঁঝি পোকার ডাক ক্রমশ গাঢ় হচ্ছিল। কলেজে প্রথম যেদিন নন্দিনীর সাথে আলাপ হয়েছিল, সেদিন থেকেই জানতাম ও ভীষণ ডাকাবুকো। না হলে র্যাগিং করতে আসা থার্ড ইয়ারের বড় দাদাদের কেউ এভাবে সাহায্য করতে পারে? যাই হোক, পাথরঘাটিতে পৌঁছাতেই খেয়াল করলাম নন্দিনী আগে থাকতেই স্থানীয় 2 যুবকের সাথে কেমন করে যেন যোগাযোগ করে আমাদের থাকার জন্য জঙ্গল লাগোয়া 2টি তাঁবু খাটিয়ে রেখেছে। যুবক 2জনের বয়স ওই 20-22-এর মতো হবে। একজনের নাম শ্যাম মাহাত আর অপরজনের নাম রতন মান্ডি। তাঁবুতে জিনিসপত্র নামাতে নামাতে রাত্রি ততক্ষণে সেদিনের জন্য পাকাপাকি ভাবে ভোর পর্যন্ত জাগিয়ে বসতে তৎপর। ব্যাগপত্র সব নামিয়ে রতন তাদের আঞ্চলিক ভাষায় শ্যামকে কিছু একটা বলে আমাদের থেকে বিদায় নিয়ে অন্ধকারাচ্ছন্ন গ্রামের গলিতে মিলিয়ে গেল। আমরা অবাক হয়ে শ্যামের দিকে তাকাতে শ্যাম মাহাত আধো আধো ভাঙা বাংলায় বলে, আরে রতন গ্রামে গেল তোদের জন্য জিনিসপত্র আনতে, তোরা কি রাতে খাবি ক্লাই? দাঁড়া, আমি ততক্ষণে আগুন জ্বালানোর ব্যবস্থা করি। এই বলে শ্যাম মাহাত আমাদের জন্য তাঁবুর পাশে বসার ব্যবস্থা করে তার সামনে বেশ উঁচু করে একটি বনফায়ার সাজিয়ে তার থেকে হাত 10 দূরে রান্নার জন্য লাল নুড়ি পাথর দিয়ে একটি উনুন বানিয়ে তাতে আগুন জ্বালাতে ব্যস্ত হয়ে পড়ে। বনফায়ারের শিখা ধীরে ধীরে গগনচুম্বী হয়ে উঠতে শুরু করে। আমরা সবাই তার চারপাশে গোল করে বসে জমিয়ে আড্ডা দেওয়া শুরু করলাম। রতন মান্ডি তখনও ফিরে আসেনি, তাই বুঝতে পারছিলাম রাতের খাবার রেডি হতে এখনো অনেক বাকি। শ্যামের মুখে আবার শুনলাম নন্দিনীর কথা মতো নাকি আমাদের জন্য বুনো মোরগের ঝাল ঝাল লাল ঝোলের বন্দোবস্ত করা হয়েছে, ফলে সময় তো লাগবেই। অগত্যা কি আর করা যাবে, আড্ডার পসার বাড়াতে শুরু করলাম। আমরা ততক্ষণ পর্যন্ত এটা জানতাম না যে নন্দিনী হঠাৎ এইভাবে এই ট্যুরের প্ল্যানটা কেন করলো।
আড্ডা বেশ জমে উঠেছে। প্রায় আধা ঘন্টা মতো সময় কেটে গেছে। এমন সময় প্রথমবারের মতো নন্দিনী এই ট্যুরের মূল উদ্দেশ্যটা খোলাসা করে আমাদের সামনে উপস্থাপন করলো। সে বলে, তোরা কি জানিস এই জঙ্গলে নাকি এক সময় এক ভয়ঙ্কর মহিলা থাকতো, সবাই তাকে রক্তমুখী ডাইনি বলে ডাকতো। এও শুনেছি সে নাকি গ্রামের লোকদের রক্ত পান করত। যারা তাকে দেখেছে তারা আর ফিরে আসেনি। আজও গভীর রাতে যদি কেউ 3 বার জোর গলায় তার নাম ধরে ডাকে, সে সামনে এসে দাঁড়ায়। নন্দিনীর মুখে রক্তমুখী ডাইনির নাম শুনে বাকিরা হো হো করে হেসে উঠলেও সেই হাসির পরিসমাপ্তি মাঝপথেই থেমে যায়। অন্ধকারাচ্ছন্ন লাল মাটির রাস্তার ওপর ঝনঝন করে কিছু মেটালিক বস্তু পড়ার শব্দ হয়। দেখলাম শ্যাম মাহাতো আতঙ্কে, এটা কি বলছিস দিদিমণি? হে, তুই কার নাম লিখছিস? তুই জানিস লাই এ নাম লেয়া বারণ? বাকিদের হাসির রব উঠলেও এই সমস্ত অতি প্রাকৃতিক বিষয় নিয়ে হাসাহাসি আর কি আমি মোটেও পছন্দ করতাম না। পাশে থাকা টর্চ লাইটটা আওয়াজের উৎসের দিকে ফেলতে বুঝতে পারলাম রতন মান্ডি আমাদের রান্নার জন্য আনা বাসন কোসন নিয়ে চমকে উঠে হুড়মুড়িয়ে পড়েছে। শ্যাম ছুটে গিয়ে তাকে ধরে তোলার সময় লক্ষ্য করলাম রতন থরথর করে কাঁপছে। উঠতে উঠতে কাঁপা কাঁপা স্বরে রতন বলে উঠল, শ্যাম, এরা কেন এসেছে বটে? তুই বললি যে শুধু জঙ্গল দেখতে এসেছে, তাইলে এই দিদিমণি ওই নাম লিখছে কেন? ভাই, কেউ বাঁচবে ক্লাই, চল আমরা পালাই, এখানে থাকলে আমরাও মারা পড়ব। পরিস্থিতি হাতের নাগালের বাইরে যাচ্ছে দেখে নন্দিনী তাড়াতাড়ি শ্যামের হাতে মোটা অঙ্কের কিছু বকশিস গুজে দিয়ে বলল, আরে না না শ্যাম, তোমরা কিছু চিন্তা করো না, আমরা আর ওই নাম নেব না। তোমরা যাও, রান্না বান্না সব রেডি করে ফেলো তো, আমরা আরো কিছুক্ষণ আড্ডা দিই, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন বুঝতে পারছি নন্দিনী কেন এখানে হঠাৎ করে ট্যুরের প্ল্যান করেছে। আসলে ও বরাবরই খুব সাহসী এবং এইসব অতি প্রাকৃত বিষয় নিয়ে কাঁটাছেঁড়া করা তার বরাবরের অভ্যেস। এসব কিছু মানতে সে যেরকম চায় না, সেরকম এসব কিছুর মধ্যে কোনো সত্যতা আছে কিনা তা খোঁজার চেষ্টা করে। যাই হোক, আমরা আবারও আড্ডায় মশগুল হলাম। বাকিরা তখনও ডাইনির বিষয়টা নিয়ে হাসাহাসি করছিল। রাত তখন 10:15 মতো বাজে। শ্যাম ও রতন আমাদের খাবার পরিবেশন করে। সায়নের কথা মতো আরো কিছু কষা মাংস একটি থালায় ঢেকে কোনো রকমে বিদায় নিয়ে গ্রামের অন্ধকারাচ্ছন্ন গলিতে মিলিয়ে যায়। আসলে যখন থেকে তারা এই রক্তমুখী ডাইনির নাম শুনেছে, তখন থেকে কেমন যেন একটা অস্বস্তিতে ভুগছিল। যাওয়ার সময় নন্দিনীকে বলে যায় যে সকালে এসে সব বাসন কোসন নিয়ে যাবে। ওরা চলে যেতে দেখলাম বাকিরা ঝাড়া হাত পায়ে ভূত প্রেত ডাইনি নিয়ে হাসাহাসি আর আলোচনা শুরু করলো। আমি ওই এক থালা কষা মাংসের সদ্গতি করতে দেখলাম অভিষেক এবার ব্যাগ থেকে রঙিন পানীয় ভরা 2টি বোতল বের করলো। আমি না খেলেও বাকিদের খাওয়ায় আমার কোনো আপত্তি ছিল না। দেখলাম নন্দিনীও ছোট্ট একটা গ্লাস নিয়ে বসলো। আমার জন্য অবশ্য জুসের ব্যবস্থা ছিল। কয়েক মুহূর্ত কেটে যায়, সবাই যে যার মতো হাসি ঠাট্টা করছে। হাতে রঙিন গ্লাস, চোখে মুখে হালকা উত্তেজনা। আলো আঁধারির খেলা সেই রাতে এক অদ্ভুত গা ছমছমে পরিবেশ তৈরি করেছে। এমন সময় গ্লাসে লম্বা একটা চুমুক দিয়ে মেহুল মস্করা করে বলে, হায় রক্তমুখী, রক্তমুখী আয়, আয় রক্তমুখী, যদি সত্যি তুই থাকিস তো আমাদের সামনে আয়। এই দেখ, 3 বার তোর নাম নিলাম। কথাগুলো কানে যেতেই আতঙ্কে আমার হৃৎপিণ্ড যেন থমকে গেল। দেখলাম অদূরে ঝোপঝাড় হালকা দুলতে শুরু করেছে, তবে কিছুই ঘটল না। আমরা আবার নিজেদের গল্পে মেতে উঠলাম। কেউ গুরুত্ব দিল না মেহুলের কথাকে, কিন্তু মিনিট 2 কাটতে না কাটতেই হঠাৎ নন্দিনী উঠে দাঁড়ায়। শুনলি? বুঝলাম ওর কণ্ঠস্বর কাঁপছে। তোরা কি শুনতে পাচ্ছিস? কেউ কে যেন আমার নাম ধরে ডাকছে। আমরা সবাই চুপ, শুধু একে অপরের দিকে তাকাচ্ছিলাম। তুই নিশ্চয়ই ভুল শুনেছিস, শায়ন বলে উঠল। ওর মুখে একটা অস্বস্তির ছাপ, কিন্তু দেখলাম নন্দিনী আমাদের কথা তোয়াক্কা না করে চারপাশে তাকিয়ে কাউকে খুঁজতে খুঁজতে বলে উঠল, তুই তো এতক্ষণে জেনে গেছিস যে কি কারণে আমি এখানে এসেছি। শায়ন মস্করা করে রক্তমুখী ডাইনিকে ডাকলেও আমি সন্ধ্যা থেকে মনে মনে তাকে ডাকছি। সত্যি যদি ও থেকে থাকে তবে আমাদের সামনে এসে দেখাক। জানি না ও কিনা, তবে আমি নিশ্চিত কেউ একজন আমার নাম ধরে ডেকেছে। দেখলাম নন্দিনীর চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে গেছে, মুখটা মৃত মানুষের মতো ফ্যাকাশে। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসলো, একটা চাপা হাসির শব্দ, নারী কণ্ঠ।
ঠান্ডা লোমহর্ষক এক পরিস্থিতি। হাড়ের ভেতর শীতল শিহরণ বইতে লাগলো। আমরা যেন আতঙ্কে জমে গেছি, কেউ নড়তে পারছিলাম না। দম নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল। গভীর রাতে এই নির্জন জঙ্গলে কুয়াশাচ্ছন্ন ঝোপের মধ্যে একজন মহিলা হাসছে, বিষয়টা মোটেও স্বাভাবিক না। হাসিটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল, যেন খুব কাছাকাছি কেউ হাসতে হাসতে এগিয়ে আসছে। হঠাৎই খেয়াল করলাম চারিদিকে পিন ড্রপ সাইলেন্স। আমরা বুঝতে পারলাম কেউ একজন আমাদের এক দৃষ্টিতে দেখছে, ঠিক আমাদের পাশেই। খানিক বাদে হঠাৎই নন্দিনী যেন এক অদৃশ্য শক্তির টানে অন্ধকার ঝোপের দিকে এগিয়ে যেতে লাগলো। ওর হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছিল স্বাভাবিক না, শিথিল অথচ নিয়ন্ত্রিত গতিতে ও এগিয়ে যাচ্ছিল, ঠিক যেন কেউ ওকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা হতবাক হয়ে চেয়ে রইলাম। নন্দিনী, থাম, কোথায় যাচ্ছিস? অভিষেক আতঙ্কে চিৎকার করে ওঠে, কিন্তু নন্দিনীর কোনো বিকার নেই, যেন আমাদের কোনো অস্তিত্বই সে টের পাচ্ছে না। আমাদের গলার আওয়াজ যেন ওই ঘন অন্ধকারের ভেতর হারিয়ে যাচ্ছে। বাতাস ভারী হয়ে উঠছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎই এক দমকা ঠান্ডা হাওয়া আমাদের শরীর ছুঁয়ে বয়ে যেতেই গায়ের লোম দাঁড়িয়ে গেল। মুহূর্তেই তখনই সেই ভয়ানক হাসির শব্দটা আবারও শুনতে পেলাম। এবারে সেটা আরো বিকৃত, আরো তীক্ষ্ণ, এবং হাসিটা যেন আমাদের চারপাশে প্রতিধ্বনিত হওয়া শুরু করেছে, ঠিক এমন ভাবে যেন জঙ্গল জুড়ে অদৃশ্য একাধিক কণ্ঠ হাসছে। আমরা আতঙ্কে ছুটে গিয়ে নন্দিনীর হাত ধরতে চাইলাম, কিন্তু সে আচমকাই অদ্ভুতভাবে বিপুল পৈশাচিক শক্তি দিয়ে আমাদের সবাইকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমরা মাটিতে লুটিয়ে পড়ি। চোখের সামনে কেবল নন্দিনীর দাঁড়িয়ে থাকা অবয়বটা দেখতে পেলাম, কিন্তু সেটা নন্দিনী ছিল না। মনে হলো ওর দেহের ভেতর কিছু একটা ঢুকে গেছে। ওর চোখ দুটো কোনো স্বাভাবিক মানুষের চোখের মতো ছিল না। চোখের পরিবর্তে যেন বিশাল ফাঁকা গভীর এক গহ্বর, যেন এক চিরন্তন শূন্যতা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা উপলব্ধি করতে পারছিলাম চারপাশের গাছগুলো বদলে গেছে, সেগুলো যেন আরো লম্বা, আরো বিকৃত হয়ে গেছে। কালো ছায়ার মতো হাত বাড়িয়ে যেন ওরা আমাদের গ্রাস করতে চাইছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, কাঁচা রক্তের গন্ধ। নন্দিনী সামনের দিকে তাকিয়ে এক পুতুলের মতো অস্বাভাবিক শীতল কণ্ঠে ফিসফিস করে বলল, ও ডাকছে, আমাকে যেতে হবে। তারপর দেখি আচমকাই সে ছুটতে শুরু করেছে। আমরা চিৎকার করে ওকে ডাকতে চাইলাম, ছুটে গিয়ে ওকে ধরতে চাইলাম, কিন্তু বিশ্বাস করুন কিছুতেই পারছিলাম না। ও যেন অস্বাভাবিক গতিতে ছুটছিল। পায়ের নিচের শুকনো পাতাগুলো মচমচ করে ভেঙে গুড়িয়ে যাচ্ছিল। আমাদের চিৎকার, আমাদের আতঙ্ক কিছুই যেন ওর কানে পৌঁছচ্ছিল না। নন্দিনী জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে আমরা শুনতে পেলাম জঙ্গলের গভীর থেকে ভেসে আসা একটা কর্কশ আর্তনাদ। সেই আর্তনাদ নন্দিনীর নাকি অন্য কারো আমরা জানতাম না, কিন্তু অনুভব করলাম আমাদের চারপাশে কিছু আছে, আমাদের দেখছে, যেন অপেক্ষা করছে। আমরা আতঙ্কে দিশেহারা হয়ে পড়ি। বুকের ভেতর হৃদস্পন্দন এত জোরে ধকধক করছিল, যেন মনে হচ্ছিল এই বুঝি সেটা ছিঁড়ে বেরিয়ে আসবে। অনির্বাণ আতঙ্কে ফিসফিস করে বলল, নন্দিনীকে যদি খুঁজতে যাই তাহলে হয়তো আমরাও ফিরে আসবো না। কথাগুলো ঠিকই, কিন্তু ওকে এভাবে একা ফেলে যাওয়াটাও সম্ভব না। চারপাশের নিস্তব্ধতা আরো গা ছমছমে হয়ে উঠেছিল, যেন জঙ্গলটা আমাদের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। আমরা টর্চ জ্বালিয়ে জঙ্গলের ভেতর ঢুকলাম। আলো টলমল করে কাঁপছিল, আর আমাদের পায়ের নিচে শুকনো পাতা মচমচ শব্দ তুলে ভেঙে যাচ্ছিল। চারিদিকে শুধু অন্ধকার আর কুয়াশার মোটা চাদর। কয়েক মিনিট পর আবারও আমরা সেই বিকট পৈশাচিক হাসি শুনতে পাই। শব্দটা যেন ঠিক সামনে থেকেই আসছিল, একটা গভীর বিকৃত হাসি, যেন কোথা থেকে ফাঁপা কণ্ঠে আমাদের নাম ধরে কেউ ডাকছে। আতঙ্কে গা দিয়ে যেন ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ছিল। কয়েক মুহূর্ত চলার পর সামনে আলো ফেলতেই আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা কঙ্কালসার মহিলা। তার মাথা উল্টো দিকে ঘুরে আছে, জিভ ঝুলে আছে বুক পর্যন্ত, চোখ দুটো লালচে কালো, ফাঁপা, গভীর, যেন শূন্যতার গহ্বরে ডুবিয়ে দেবে। আমরা চিৎকার করতে গিয়েও পারলাম না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার ঠিক পেছনে আচমকা যে দৃশ্যপটটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের শরীর ভয়ে শিথিল হয়ে আসে। আমরা দেখি একটা বিশালাকায় আধ পোড়া শুকনো গাছ, সম্ভবত বট গাছ, যার ডালে ঝুলছে নন্দিনী। ওর দেহ কাঁপছে না,
দুলছে না, কিন্তু অদ্ভুত ভাবে আমাদের দিকেই তাকিয়ে আছে। ওর মুখের চামড়া যেন গলতে শুরু করেছে, কালচে হলদেটে মাংস ঝুলে পড়েছে, চোখের জায়গায় গভীর অন্ধকার ফাঁকা গর্ত, যার ভেতর থেকে থকথকে কিছু একটা গড়িয়ে পড়ছে। আমরা বিস্ফারিত দৃষ্টিতে দেখলাম নন্দিনীর ঠোঁট বাঁকা হয়ে ধীরে ধীরে ফাঁক হলো। তারপর বলল, মেহুল, তুই কেন ডাকলি ওকে? এবারও তোকে নেবে, তারপর বাকিদের। আর তোরা কেউ বাঁচতে পারবি না। রক্তমুখী আমাকে নিয়েছে, এবার তোদের পালা। সেই বিভীষিকার মাঝেও স্পষ্ট বুঝতে পারছিলাম নন্দিনী আর বেঁচে নেই, কিন্তু এটা বুঝতে পারছিলাম না ওর ভেতর থেকে কে বা কারা কথা বলছে। আর ঠিক তখনই গোটা জঙ্গলে বিকট চিৎকার ভেসে উঠল। চারপাশের গাছপালাগুলো কাঁপতে শুরু করলো, পাতাগুলো নিজের থেকেই মাটিতে ঝরে পড়লো। আমরা বুঝতে পারছিলাম হয়তো রক্তমুখী ডাইনি আমাদের রেহাই দেবে না। আমরা যখন জঙ্গলের ভেতরে নন্দিনীকে খুঁজতে ঢুকেছিলাম, তখন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছিল। শীতল বাতাসের মধ্যে ফিসফিসানি, বিকৃত হাসি আর সেই অদ্ভুত পায়ের আওয়াজ যা আমরা আগে কখনো শুনিনি। এ যাবৎ ভূত প্রেত পিশাচ বিশ্বাস না করলেও ততক্ষণে সবার গভীর ভয় ও বিশ্বাস শক্ত আঠার মতো জাঁকিয়ে বসেছিল। নন্দিনীর রক্তমুখী ডাইনির গল্প এই এলাকায় দীর্ঘদিনের মানুষের বিশ্বাস চাক্ষুষ সামনে উপস্থিত। এখন বুঝতে পারছি নন্দিনী প্রথম থেকেই ডাইনির বশে চলে গিয়েছিল, এবং এটা স্পষ্ট যে ও ডাইনির ডাকে সাড়া দিয়েছিল। আমাদের সামনে দাঁড়িয়ে থাকা কঙ্কালসার মহিলাটা কি আদৌ সেই রক্তমুখী ডাইনি? তা দেখার বা বোঝার মতো ক্ষমতা আমাদের কারো ছিল না। নন্দিনীর কথা অনুযায়ী সন্ধ্যা থেকেই ও রক্তমুখী ডাইনিকে স্মরণ করছিল, আর মেহুলও তো মজা করে ডেকেছিল। তখনই বোধহয় সেই অভিশপ্ত আত্মা নন্দিনীকে লক্ষ্যবস্তু বানিয়েছিল, ওকে ধীরে ধীরে গ্রাস করছিল, ওকে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। তাই যখন আমরা ওকে জঙ্গলের ভেতরে অনুসরণ করছিলাম, তখন সে নন্দিনীর দেহই ছিল, কিন্তু হয়তো ততক্ষণে নন্দিনীর আত্মা শরীর ছেড়ে বেরিয়ে গিয়েছিল। ওর দেহটা শুধুমাত্র একটা খোলস যা ওই ডাইনি ব্যবহার করছিল। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সামনে দাঁড়িয়ে থাকায় সেই কঙ্কালসার নারীকে আসলেই রক্তমুখী ডাইনি, নাকি নন্দিনীর মধ্য দিয়ে সে আমাদের সবার জন্য একটা ফাঁদ তৈরি করছে? আমরা কি পালাতে পারবো, নাকি এই জঙ্গলের অভিশাপ আমাদের গ্রাস করবে? সেই রাতে নন্দিনীর ওরকম ভয়ঙ্কর মর্মান্তিক পরিণতি চাক্ষুষ দেখার পর আমরা কয়েক মুহূর্ত ঠায় পাথরের মতো দাঁড়িয়ে থাকি, হুঁশটা ফেরে আবারও সেই বীভৎস হাড় কাঁপানো হাসিতে। আমরা প্রায় চিৎকার করে প্রাণপণ দৌড়াতে শুরু করলাম। ছুটতে ছুটতে খেয়াল করলাম পেছন থেকে অদ্ভুত রকমের সব শব্দ ভেসে আসছে। উপলব্ধি করলাম সেই কঙ্কালসার বীভৎস নারী মূর্তি পেছনে ছুটে আসছে। মনে হচ্ছিল সেই বোধহয় রক্তমুখী ডাইনি। তার ছুটে আসা যেন গর্জনের মতো কানে বিচ্ছিল। পায়ের শব্দ নয়, বরং মাটিতে নখ ঘষার মতো একটা বিকট আঁচড়ের আওয়াজ। পেছনে তাকাতেই বুকের ভেতরটা জমে গেল। বিভৎস নারী মূর্তিটি মাটির উপরে নয়, যেন শূন্যে ভাসছে। তার ঝুলে থাকা চুল বাতাসে দুলছে, বিকৃত ঠোঁটের কোণে সেই ভয়ঙ্কর হাসি, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আমরা দ্রুত দৌড়াচ্ছিলাম, ও যত দ্রুত দৌড়াচ্ছিলাম তত দ্রুতই এগিয়ে আসছিল। খানিকটা যাওয়ার পর আরো একটা ভয়ঙ্কর অদ্ভুত ঘটনা ঘটে যায়। অন্ধকারটা ততক্ষণে চোখে শুয়ে গেছে। আমরা হাঁ করে বিস্ফারিত চোখে দেখলাম মাটির নিচ থেকে উঠে এলো ভয়ঙ্কর শেকড় বা চুলের মতো কিছু। কৃষ্ণ গহ্বরের মতো কালো পিচ্ছিল, যেন সরীসৃপের মতো পাক খাচ্ছে। ওগুলো জীবন্ত। আমরা আতঙ্কে পালানোর আগেই ওগুলো আমার পা টেনে ধরলো, পায়ের গোড়ালি শক্ত করে চেপে ধরলো। ঠান্ডা মৃত মানুষের মতো একটা অনুভূতি ছড়িয়ে পড়লো শরীরে। আমি অনুভব করলাম আমরা বোধহয় কেউ আর এখান থেকে বেরিয়ে যেতে পারবো না। সায়ন আর ধৈর্য ধরে রাখতে পারলো না, আচমকাই চিৎকার করে উঠে ওগুলো ছিঁড়ে ফেলতে চাইলো। অভিষেক মরিয়া হয়ে মাটি আঁকড়ে ধরে টেনে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু কেউই কিছু করতে পারছিল না। বাকিরা ভগবানের উপর ততটা বিশ্বাস না করলেও আমি ভগবানে বিশ্বাস করতাম। আমার পরিবার কুলীন উচ্চ বংশীয় ব্রাহ্মণ পরিবার, বাড়িতে শালগ্রাম শিলা প্রতিষ্ঠিত। আমি দিগ্বিদিক জ্ঞান হারিয়ে আমার ইষ্ট দেবতার নাম স্মরণ করতে শুরু করি। শরীর ততক্ষণে ক্লান্ত হয়ে ধীরে ধীরে শিথিল হয়ে আসছিল। তখনই আকাশ কাঁপিয়ে বিকট বজ্রপাতের মুহূর্তের জন্য চারপাশটা দুধ সাদা আলোয় ভরে উঠল, আর সেই সঙ্গে ডাইনির চিৎকার।
কিন্তু সেই চিৎকার এ যাবতীয় চিৎকার গর্জনের থেকে আলাদা। সেই চিৎকার যেন বাতাস কাঁপিয়ে দিচ্ছিল। আমাদের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। চোখের সামনে সব তালগোল পাকিয়ে ঘুরতে লাগলো। আমরা ধপ করে মাটিতে লুটিয়ে পড়লাম। চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। পরদিন সকালে চোখ খুলতে দেখি বেশ কয়েক জোড়া অচেনা চোখ আমাদের ওপর অদ্ভুত কৌতূহলী ভঙ্গিমায় ঝুঁকে আছে। আমরা চিৎকার করতে গিয়েও থমকে যাই। গত রাতের আতঙ্কটা তখনও কাটেনি। দেখি অপরিচিত মুখের ভিড়ে দুজন পরিচিত মানুষ দাঁড়িয়ে আছে, শ্যাম মাহাত ও রতন মান্ডি। ধীরে ধীরে ঠাহর করতে পারলাম আমরা একটা মাটির বাড়ির দালানে শুয়ে আছি। কিছু বলে ওঠার আগেই শ্যাম এগিয়ে এসে সমস্তটা খুলে বলল যে কি করে আমরা এখানে এলাম। শ্যাম জানায় যে তারা যথারীতি সকালে আমাদের তাঁবুর দিকে গিয়েছিল রাতের বাসন কোসন আনতে, কিন্তু গিয়ে দেখে তাঁবু ফাঁকা, কেউ নেই। তারা অবাক হয়ে এদিক ওদিক আশেপাশে খোঁজাখুঁজি করে যখন আমাদের আর খুঁজে পায়নি তখন ভীষণ ভয়ে পড়ে যায়। খানিক বাদে লক্ষ্য করে তাঁবুর সামনে মাটিতে অগণিত পায়ের ছাপ, কিন্তু সেসব ছাপ জঙ্গলের ভেতর গেছে, ফিরে আসেনি। ভয় আর কৌতূহল তাদের মাথা তালগোল পাকিয়ে দিচ্ছিল। তারা জঙ্গলের দিকে এগিয়ে যায়, আর তখনই জঙ্গলের ভেতরে আমাদের অচেতন নিশ্চল অবস্থায় পড়ে থাকতে দেখে। আমাদের শরীর ঠান্ডা, কাপড় মাটি আর শুকনো পাতায় মাখামাখি। তারা আমাদের একে একে নাড়া দেয়, তবুও জ্ঞান ফেরে না। গ্রামের কিছু লোকজনের সাহায্য নিয়ে ধরাধরি করে আমাদের শ্যাম মাহাত তার বাড়ির দালানে নিয়ে এসে শোয়ায়। আমরা ধীরে ধীরে জ্ঞান ফিরে পেলাম। কিন্তু নন্দিনী কোথায়? আমরা উঠে চারিদিক তাকালাম, নন্দিনী কোথাও নেই। হঠাৎই গত রাতের সমস্ত ঘটনা আমাদের মনে পড়ে যায়। আমরা উদ্ভ্রান্তের মতো নন্দিনীর দেহটাকে এদিক ওদিক খুঁজতে চাইলাম, কিন্তু ওর দেহ কোথাও নেই। তবে কি গত রাতের ঘটনা স্বপ্ন? আমরা ধরফর করে উঠে উপস্থিত সবাইকে গত রাতের সমস্ত বিষয়টা খুলে বলি এবং আবারও জঙ্গলে যেতে চাই নন্দিনীকে খুঁজতে। কিন্তু দেখলাম একজন বয়স্ক বুড়ো, পরনে মলিন ধুতি হাঁটু পর্যন্ত তুলে কুঁচি দিয়ে পড়া, গায়ে তার থেকেও মলিন একটা চাদর, কোমরটা খানিকটা ধনুকের মতো বেঁকে গেছে। খুব খুব করে কাশতে কাশতে লাঠির ওপর ভর দিয়ে কয়েক পা আমাদের দিকে এগিয়ে এসে ভারী গম্ভীর কণ্ঠে আমাদের জঙ্গলে যেতে বাধা দিল। বেটারা কোথায় যেতে চাইছিস? জঙ্গলে? দিদি বনিকে আর জঙ্গলে পাবিকলাই, ও তাকে গিলে খেয়েছে। ওই রক্তমুখী ডাইনি, জঙ্গলে গিয়ে কোনো লাভ নাই। আমরা কিছু বলতে যাব তার আগেই শ্যাম জানায় যে বয়স্ক দাদু শিবু মাহাত এই গ্রামের মোড়ল, আর সেই সঙ্গে একজন গুণিন। তারা সবাই বিশ্বাস করে যে নন্দিনী আর বেঁচে নেই, ডাইনি তাকে নিয়ে গেছে। তবে কি আমাদের চোখের সামনে গত রাতে যা ঘটেছে তা বাস্তব? কিন্তু এইভাবে নন্দিনীকে না খুঁজে তো আর ফিরে যাওয়া যায় না। পুলিশকে জানানো দরকার। নন্দিনী কলকাতায় পড়াশোনা করলেও তার পরিবার তাদের গ্রামের বাড়ি ঘাটালে থাকে। আমি আর দেরি না করে ফোন দিয়ে তাদের অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক ঘটনাটা জানাই এবং সেই সঙ্গে শ্যামের সাহায্যে ওর মোটর বাইকে করে ঝাড়গ্রামের লোকাল থানায় একটি মিসিং ডায়েরি করি। থানায় গিয়ে আমি অবাক হয়ে যাই। দেখলাম থানার ওসি পাথর গাঁটির নাম শুনে হাল ছেড়ে দিল। তার মুখেও সেই একই ডাইনির গল্প। আমি রীতিমতো অবাক হই। আইন কি এসব মানে? আমরা আজকের যুবক, আইনের দোহাই দিয়ে শেষমেশ ওসিকে রাজি করাই। তিনি থানায় একটি কনস্টেবল ও ফরেস্ট রেঞ্জের সাথে যোগাযোগ করে একটি স্টাফকে আমাদের সাথে পাঠায়। আমরা দুপুর পর্যন্ত জঙ্গলের এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু নন্দিনীর দেহটা কোথাও পাওয়া যায় না। শ্যামের কথা মতো সেই জঙ্গলের শেয়াল থাকলেও এমন কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই যে নন্দিনীর দেহটা টেনে নিয়ে যাবে। শেষে খুঁজতে খুঁজতে সেই প্রকাণ্ড আধ পোড়া বট গাছটার কাছে পৌঁছাতেই শুধু আমরা নয়, কনস্টেবল সহ গ্রামের লোকজন ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। সবাই বলে ওঠে, এ তো সেই আধপোড়া রক্তমুখী ডাইনির গাছ। আমাদের মন তখনও গত রাতের ঘটনাটাকে কাল্পনিক বলে প্রমাণ করতে চাইছিল, অথচ গাছের গায়ে রক্তের ছিটে ফোটা স্পষ্ট। চিহ্নগুলো কেমন যেন অদ্ভুত, যেন কেউ কিছু লিখতে চেয়েছিল কিন্তু অসম্পূর্ণ থেকে গেছে। আমরা কাঁপতে কাঁপতে সেই বিভৎস আধপোড়া গাছটার দিকে তাকাতেই হঠাৎ নজর তার পেছনে গেল। সেই ভর দুপুরে গাছের পেছনে কেমন একটা জমাট বাঁধা অন্ধকার দেখে আমরা সবাই আঁতকে উঠি। আর তখনই বুঝতে পারলাম এই অভিশপ্ত জঙ্গল আমাদের ছেড়ে দেয়নি। নন্দিনী এখানেই আছে। সেই রক্তমুখী ডাইনি নন্দিনীকে হয়তো আটকে রেখেছে বা মেরে ফেলেছে, কিন্তু কিভাবে? আজও ঝাড়গ্রামের সেই জঙ্গলে কেউ রাতে যেতে চায় না, কারণ যারা যায়
তারা আর ফিরে আসে না। আর আমরা জানি না সেদিন ঈশ্বরের কোন অশেষ কৃপায় আমরা বেঁচে গিয়েছিলাম, তবে আজও সেই রাতের দুঃস্বপ্ন আমাদের তাড়া করে। সেই ডাইনির বিকৃত মুখ, নন্দিনীর ঝুলে থাকা দেহ আর চাপা হাসি। নন্দিনীর পরিবারের লোকজন দুপুরের পর পৌঁছে গিয়েছিল। যতক্ষণে তারা নন্দিনীর জিনিসপত্র ব্যাগ নিয়ে পাথর গাঁটি ছাড়ালো, ততক্ষণে সূর্য ম্লান মুখে পশ্চিমের জঙ্গলে মুখ লুকাতে মরিয়া। বাকিরা নন্দিনীর পরিবারের গাড়িতে ফিরে গেলেও আমি ও অভিষেক সেই রাতে শ্যাম মাহাতের বাড়িতে থেকে গেলাম। কেন জানি না মনের মধ্যে বেদনা, ক্রোধ, কৌতূহল একই সঙ্গে কুড়ে কুড়ে খাচ্ছিল আমাদের। জানার খুবই ইচ্ছে ছিল কেই রক্তমুখী ডাইনি। রাতে খাওয়া দাওয়া শেষে শ্যাম আমাদের তার দাদুর কাছে নিয়ে গেল। শ্যামের দাদু তখন রাতের খাওয়া সেরে বৈঠকখানায় খাটিয়ার উপর বসে গড় গড় করে একটি কালো হুঁকোয় লম্বা লম্বা টান দিচ্ছে। আমাদের দেখে খুক খুক করে কেশে ইশারায় পাশে থাকা বেতের মোড়ার ওপরে বসতে বলল। হুকো একটা লম্বা টান দিয়ে হাঁপানির টানে বেকায়দায় পড়ে প্রবল বেগে কেসে উঠল। বুড়োর হাঁপানির টানটা বেড়েছে দেখে শ্যাম তাদের আঞ্চলিক ভাষায় কিছু একটা বলে হুকোটা ছাড়িয়ে খাটিয়ার পাশে রেখে দিল। বুঝলাম শ্যাম বোধহয় দাদুকে হুঁকো টানতে দিবে না। আমরা যে রক্তমুখী ডাইনির বিষয়ে জানতে সেদিন গিয়েছিলাম, বুড়োকে শ্যাম সন্ধ্যায় সেটা জানিয়ে রেখেছিল। হয়তো একদিন আগে হলেও এইসব ভূত প্রেত পিশাচ ডাইনির বিষয়টাকে নেহাত গাল গল্প বলে উড়িয়ে দিতাম। কিন্তু চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন ঘটেছে গত রাতেই। আমাদের অনুরোধে শ্যামের দাদু হাঁপাতে হাঁপাতে রক্তমুখী ডাইনির আবির্ভাবের ইতিহাসটা জানালেন। সেই বিভৎসতার সবটা বলা সম্ভব নয়, তাই মোটামুটি যতটা বলা সম্ভব জানাচ্ছি। শিবু মাহাতের কথা অনুযায়ী সময়টা ছিল 60-এর দশকের কোনো একটা বছর। ঝাড়গ্রামের এই ছোট্ট গ্রাম পাথর ঘাঁটিতে জঙ্গল লাগোয়া একটা চালা ঘরে একদা এক মহিলা বাস করতে শুরু করে, যার নাম বিনা। বিনা যে ঠিক কোত্থেকে এসে এখানে থাকতে শুরু করেছিল তা কেউ জানে না। তবে তৎকালীন গ্রামের মোড়লের পৃষ্ঠপোষকতায় সে এই গ্রামে বসবাস করা শুরু করে। প্রথমে কয়েক মাস তেমন কিছু ঘটেনি, কিন্তু মাঝবয়সী অবিবাহিতা একা মহিলা উজ্জ্বল বর্ণা হলেও দেখতে শুনতে নেহাত মন্দ ছিল না। তামাটে ত্বকে রোদের ছাপ স্পষ্ট, যেন সোনালি আভা ছড়িয়ে পড়ছে। গভীর কালো চোখ যেন রাতের আকাশের ঝলসানো দুটি তারা, যেখানে লুকিয়ে আছে আদিম রহস্য। লম্বা কালো চুল ঢেউ খেলানো, যেন পাহাড়ি ঝর্ণার প্রবাহ। হাওয়ায় উড়লে মনে হয় বন দেবীর আশীর্বাদ নিতে এসেছে। তার ঠোঁট পাতার রসে ভেজা, অল্প একটু হাসলেই কুসুম ফুটে ওঠে। গ্রাম্য রমণীর মতোই মসৃণ গরণ, শক্তপোক্ত অথচ কোমল। তার চলার ভঙ্গি সহজাত ছন্দময়। পায়ে নুপুর না পড়লেও মনে হয় মাটির সাথে মিশে কোনো এক অজানা গানের তালে নাচছে। তার গলায় ঝোলানো শঙ্খের মালা আর হাতে রঙিন কাঁচের চুড়ি, সেই আদিম রঙের ছোঁয়ায় সে যেন অপরূপা। সে যখন গভীর জঙ্গলের পথে হেঁটে যায়, তখন মনে হয় বনভূমির আত্মা তার সাথে কথা বলছে। আর তার হাসি ঝর্ণার জলের মতোই স্বচ্ছ, বুনো ও মুক্ত। ফলে গ্রামের পুরুষদের ইন্দ্রিয়ের ঘুম যে কেড়ে নিয়েছিল সে, এটাই স্বাভাবিক। এর মধ্যে আবার কিছু নিকৃষ্ট পুরুষের কুদৃষ্টি বিনাকে প্রায়শই উত্ত্যক্ত করত। গ্রামের মহিলাদের আবার অন্য এক জ্বালা, নিজেদের স্বামীদের নিয়ন্ত্রণ করতে না পেরে বিনাকেই নানা কথা বলতো। এদিকে বিনার কিছু উদ্ভট ধরনের পূজা অর্চনা দেখে সবাই মনে করত সে নাকি কালো জাদুর চর্চা করে। তাই পাথর গাঁটিতে বিনার পরিচিতি ছিল একটু অদ্ভুত ধরনের। আরো কিছুদিন কাটার পর হঠাৎ গ্রামের লোকজন লক্ষ্য করলো বিনার চেহারাটা ধীরে ধীরে অস্বাভাবিকভাবে বদলে যাচ্ছে। লাবণ্য রূপের পরিবর্তে চোখের নিচে কালো দাগ, মুখের ভেতর কিছু অদ্ভুত তামসিকতা আর শরীরে এক অস্বাভাবিক অস্থিরতা। সেই সময় আবার গ্রামে এক অচেনা রোগের মড়ক লাগলো। তার জন্য একে একে গ্রামের বেশ কিছু মানুষ মারা যেতে লাগলো। এবং সবচেয়ে অবাক করার মতো বিষয়টা হলো, যারা মারা গেছে তাদের সবার শরীর অদ্ভুতভাবে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, ঠিক যেন রক্ত স্বল্পতায় মারা গেছে। এর ফলে গ্রামে প্রচলন ঘটল এক নতুন গুজবের। বিনা নাকি রক্তমুখী ডাইনি। সেই মানুষের রক্ত চুষে খাচ্ছে এবং একে একে মানুষ মারা যাচ্ছে। মোড়ল প্রথমে বিষয়টি গুরুত্ব দেয়নি। তার মতো করে বিভিন্ন সাধনার মাধ্যমে সেই মড়ক থেকে নিস্তারের রাস্তা খুঁজছিলেন তিনি। একদিন সন্ধ্যায় গ্রামে এক শোরগোল উঠল।
দিনটা ছিল অমাবস্যা। কয়েকজন গ্রামবাসী সন্ধ্যায় কাঠ কেটে জঙ্গল থেকে ফেরার সময় বিনা জঙ্গলের মাঝে ভর সন্ধ্যায় একটি প্রকাণ্ড বট গাছের নিচে দাঁড়িয়ে হাতে গোটা কয়েক কালো ফুল নিয়ে বিড়বিড় করে কিছু একটা পড়ছিল। তা দেখে সে কাঠুরেরা ছুটে গিয়ে গ্রামবাসী সহ গ্রামের মোড়ল শিবু মাহাতার বাবাকে বিষয়টা জানায়। সেই সন্ধ্যায় মোড়লের বাড়িতে বিনাকে নিয়ে সবাই একটা আলোচনায় বসে। বিনার বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়ার আগেই ভিড়ের মাঝখান থেকে একজন প্রবীণ মহিলার তীব্র কণ্ঠস্বর ভেসে ওঠে। ওটা ডাইনি বটে, মোড়ল তুই একটা বিহিত কর। দেখছিস না রে, গ্রামে এক এক করে লোক মারা যাচ্ছে। ওকে এখন আর না আটকাইলে পুরো গ্রাম শ্মশান হবে। এই প্রত্যন্ত গ্রাম, তার উপর কুসংস্কার ছড়াতে বেশি সময় লাগে না। মহিলার কথাতে এই গ্রামের মানুষ আরো উত্তেজিত হয়ে পড়ে। তারা অভিযোগ করতে শুরু করে যে বিনা নাকি ডাইনি, গ্রামের লোকজনদের সেই মারছে। গ্রামবাসীরা জানতো না কি করে সেই ডাইনিকে থামানো যায়। তাই সমস্যা সমূলে নির্মূল করতে তারা সিদ্ধান্ত নেয় বিনাকে পুড়িয়ে মারবে। সেই সময়কার মূর্খ কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীদের সেটাই ছিল নিখুঁত বিচার। মোড়ল তা মেনে নেয়। সেই রাতেই গ্রামবাসীরা তীর ধনুক টুঙ্গি কুঠার নিয়ে বিনার ঘর ঘেরাও করে, বিনাকে আটক করে। অচম্বিতে আক্রমণে বিনা হতভম্ব হওয়ার পর মুহূর্তে চিৎকার করে প্রতিবাদ করতে যাবে, কিন্তু ভিড়ের মাঝ থেকে কয়েকজন বয়স্ক মহিলা এসে তার চুলের মুঠি ধরে হিঁচড়ে তাকে টেনে নিয়ে যায়। মুখে কাপড় গুঁজে মুখ বন্ধ করে হাত পা বেঁধে দেয়। তখন বয়স্ক জওয়ান শিবু মাহাত চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। মন মেনে না নিলেও তার প্রতিবাদ তিনি করতে পারেননি। বাবা তথা গ্রামের মোড়লের বিরুদ্ধে যাওয়া মানে পুরো গ্রামের বিরুদ্ধে যাওয়া, যা শুধু অন্যায় নয়, ঘোর পাপাচার। সবাই মিলে রে রে খোল মাদল বাজাতে বাজাতে বিনাকে টানতে টানতে জঙ্গলের ভেতর সেই প্রকাণ্ড বট গাছটার কাছে নিয়ে যায়। এরপর তেল, সিঁদুর, কর্পূর আরো নানাবিধ দ্রব্য তার উপর ঢেলে বট গাছের সাথে তাকে বেঁধে দিয়ে মোড়লের নির্দেশে সবাই তার উপর জ্বলন্ত মশাল ছুড়ে দেয়। তেল কর্পূরে চপচপে জীবন্ত বিনার দেহটা নিমিষেই দাউ দাউ করে জ্বলে ওঠে জ্বলন্ত মশালের স্পর্শে। লেলিহান অগ্নিশিখা তখন বটগাছের চূড়া ছাড়িয়ে আকাশচুম্বী। তার ভেতর থেকে তখনও বিনার তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে আসছিল। তোরা বিনা দোষে আমাকে শেষ করলি, কিন্তু আমার সাধনাকে নয়। আমি ফিরে আসবো, তোদেরকে ছাড়বো না। কিন্তু সেই তীক্ষ্ণ আর্তনাদ অহরহ খোল মাদলের করমর্দনের ধ্বনিতে চাপা পড়ে যায়। আগুন যতক্ষণে নিভু নিভু ততক্ষণে জঙ্গলের বুবে শাল পলাশের আধার মেশানো পাতাগুলো ধীরে ধীরে সবুজ হতে শুরু করেছে। সকালে সবাই খেয়াল করলো বিনার শরীরে ছাই ভস্য ধুলায় মিশে গেলেও বট গাছটা অদ্ভুত এক অতি প্রাকৃতিক ক্ষমতায় কেবল অর্ধেকই পুড়েছিল। বিনা শেষ। বাবার কাছে গুণিন বিদ্যা রপ্ত করলেও শিবু মাহাত কখনোই বিশ্বাস করতেন না যে বিনা একজন ডাইনি। যদিও কোনো প্রমাণ ছাড়াই তাকে হত্যা করা হয়েছিল, বরং মাঝ বয়সী একা এক মহিলাকে দেখে গ্রামের অনেক নিকৃষ্ট মানুষের নজর পড়েছিল তার উপর। নিজেদের ঘৃণ্য স্বার্থ চরিতার্থ করতে না পেরে ছলে বলে কৌশলে বিনাকে তারা বলি দেয়। সেই মুহূর্তে সবাই মনে করেছিল যে তারা সবাই সঠিক কাজ করেছে, আর তারা ভেবেছিল ডাইনির মৃত্যুর পর নিশ্চয়ই গ্রামে শান্তি ফিরে আসবে। কিন্তু তারা জানতো না অভিশাপের শুরু তখন থেকেই। বিনার মৃত্যুর পর পাথরঘাটি গ্রামে অন্ধকারে এক অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করলো। প্রথমে ছোটখাটো ঘটনা ঘটছিল। গ্রামবাসীরা মাঝে মাঝে রাতে জঙ্গলের গভীরে বিনার সুরেলা হাসি শুনতে পেত। কেউ কেউ বলছিল তারা নাকি বিনাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছে, আবার কেউ কেউ বলছিল তাদের বাড়ির জানালায় তার অবয়ব দেখা গেছে। তবে সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটে যখন এক রাতে গ্রামবাসীরা দেখে বিনা তার ভিটের কাছে ঘুরে বেড়াচ্ছে। শরীরে পোড়া দাগ, মুখে অদ্ভুত উজ্জ্বলতা, চোখের ভেতরে আলো ঝলমল করছে। গ্রামের এক পুরনো মহিলার মতে বিনার আত্মা নাকি অভিশাপের ফাঁদে আটকে পড়েছিল। আর আত্মা যখন জীবিত ছিল তখন সে খুব ভালো মানুষ ছিল, কিন্তু যখন তাকে অন্যায়ভাবে পুড়িয়ে মারা হয় তার আত্মা রাগে ক্ষোভে দুঃখে জ্বলতে শুরু করে। আর সেখান থেকেই অভিশাপের শুরু এই গ্রামে।
একদিন গ্রামের এক কৃষক শশধর মাঠ থেকে সন্ধ্যায় ফেরার পথে আচমকাই বীভৎস রূপে বিনাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একেবারে অচেতন হয়ে পড়ে। তার চোখের ভেতরে ছিল অসংখ্য দাগ আর তার মুখে অদ্ভুত হাসি। কিছুদিন পর তার দেহের মধ্যে অদ্ভুতভাবে ঝলসে যাওয়ায় বীভৎস ক্ষতস্থান দেখা গেল এবং তার ঠিক দিন কয়েক পরে অমাবস্যার রাতে শশধরের দেহ সেই আধপোড়া বটগাছে ঝুলে থাকতে দেখা যায়। গ্রামবাসীরা মনে করে শশধরের মৃত্যু বিনার অভিশাপের ফল। গ্রামবাসীরা মনে করেছিল এটাই বোধহয় শেষ, কিন্তু না, আবারও এক রাতে দেখা গেল বিনার আত্মা হাসছে। একদিন এক যুবক ঝাড়গ্রাম থেকে ফিরছিল। গ্রামের রাস্তায় নামতেই আচমকা সে দেখে তীব্র বাতাসের কুণ্ডলী তার সামনে বইছে আর এক অদ্ভুত আলো তার সামনে উদিত হচ্ছে। সেই আলোয় সে দেখতে পেল বিনার মুখ, কিন্তু সেটা ছিল অস্বাভাবিক, যেন তার চোখের ভেতর মৃত্যুর এক আগুন জ্বলছিল। সেই যুবক কিছু না বুঝে আতঙ্কে পালাতে শুরু করে। তার পেছনে তখন ঝোপঝাড় থেকে বিনার ছায়া ভেসে উঠছিল আর তার হাসির আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। যুবকটি ছুটে গিয়ে কোনো রকমে তার ঘরে ঢুকে কপাট লাগিয়ে দেয়। বাড়ির লোকজনকে সমস্ত ব্যাপারটা খুলে বলে। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল যুবকটির বীভৎস ঝলসানো দেহ গ্রামের চৌমাথায় একটি গাছে উল্টো করে ঝুলে আছে। তারপর থেকে বিনার আত্মা পুরোদস্তুর রূপে ফিরে আসতে শুরু করলো এবং তার ভয়ঙ্কর ক্রোধ গ্রামবাসীদের জীবন ছারখার করতে লাগলো। যারা তাকে হত্যা করেছিল তাদেরকে একে একে নিঃশেষ করতে লাগলো। আচমকাই রাতে তাদের বাড়িতে আগুন জ্বলতে শুরু করে এবং তাদের চিৎকারে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জঙ্গলের সেই আধপোড়া বট গাছের নিচে যেখানে বিনাকে পুড়িয়ে মারা হয়েছিল সেখানে প্রতি রাতে অদ্ভুত ঝিলিক দেখা যায়। এমনকি গ্রামের সবচেয়ে সাহসী পুরুষও রাতে বাইরে বের হতে সাহস পায় না। কেউ কেউ বলতো বিনার আত্মা এখন ভোগ করছে তাদের। বিনার আত্মা অবশেষে অভিশাপের রূপে ফিরে এসেছে এবং তাকে যারা হত্যা করেছে তাদের এক একটি করে পরিবারকে সে শেষ করছে। শেষে শিবু বাবা অর্থাৎ গ্রামের মোড়ল ক্ষমা প্রার্থী হয়ে প্রায়শ্চিত্ত যজ্ঞ করে বিনার আত্মাকে সেই জঙ্গলের মাঝে বেঁধে দেয় এবং গ্রামে প্রচলন করে দেয় কেউ যেন কোনোদিন রক্তমুখী ডাইনির নাম মুখে না নেয়। আর যদি কেউ ভুল করে 3 বার রক্তমুখী ডাইনির নাম নেয় তাহলে তার মৃত্যু অবধারিত। রক্তমুখী ডাইনির অভিশাপ তার উপরেই পড়বে। তারপর থেকে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে যারা কাঠ মধু সংগ্রহের জন্য জঙ্গলে যেত তারা সেই আধপোড়া বট গাছটার ছায়া পর্যন্ত এড়িয়ে চলত। বিকেল গড়ানোর আগেই গ্রামে ফিরে আসতো আর রাতে ঘরের বাইরে বেরোতো না। আজও নাকি রক্তমুখী ডাইনি বিনার হাসি রাতের গহীনে মাঝে মাঝে শোনা যায়। আজও পাথরঘাটির গ্রামবাসীরা বিনার আত্মার উপস্থিতি অনুভব করে। এখনো সেই আলো, সেই হাসি এবং সেই অভিশাপের গন্ধ পাথরঘাটির বাতাসে ভেসে বেড়ায়। যারা সে রাতের অভিশাপ নিয়ে গ্রামে ফিরে গিয়েছিল তারা জানে ডাইনি কখনো মরে না। দাদা, আপনি যদি কোনোদিন ঝাড়গ্রামের পাথরঘাটের দিকে যান এবং রাতে কোনো মহিলা যদি আপনার নাম ধরে ডাকে তবে কখনোই সাড়া দেবেন না, কারণ একবার যদি রক্তমুখী ডাইনির নজরে পড়েন তাহলে আপনি আর বেঁচে ফিরতে পারবেন না। এই বলে ঋত্বিক থামেন। পরিশেষে ঋত্বিকের কথা অনুসরণ করে একটা কথাই বলবো, শ্রোতা বন্ধুরা, ঘটনা নিয়ে যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে যাবেন নাকি ঝাড়গ্রামের পাথরঘাটির জঙ্গলের সেই আধপোড়া বটগাছটার কাছে? সাহস থাকলে একবার ঘুরে আসুন। কিছু হলে আমি দায়ী নই। আর না হয় নিছক ঘটনা ভেবে উপভোগ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এই বলে সুকান্ত মাইতি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আর হ্যাঁ, ভালো কথা, সুকান্ত মাইতি আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও ফিরে আসার জন্য, চমৎকার ঘটনা উপহার দেওয়ার জন্য। আশা করছি এইভাবেই সব সময় আপনাকে আমরা সাথে পাবো।